সবাইকে গুরুকুল অনলাইন লার্নিং এর বাংলা নিয়ে ক্লাসটিতে স্বাগতম। আমরা হচ্ছে পলিটেকনিকের বাংলা প্রথম পত্র নিয়ে আলাপ করছিলাম। আমি কাজী আজমাইন হক তোমাদের সাথে বাংলার ইনস্ট্রাক্টর হিসেবে আছি। তো আজকে যে কবিতাটি নিয়ে আলাপ করব সেটি হচ্ছে স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো, নির্মলেন্দু গুণের একটি কবিতা। যথারীতি কনটেক্সট, প্রেক্ষাপট এগুলো জানিয়ে দিচ্ছি। এই কবিতাটি নির্মলেন্দু গুণ লিখেছিলেন ৭ই মার্চের ভাষণকে কেন্দ্র করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের যুদ্ধ শুরু হওয়ার আগে মার্চের ৭ তারিখে রেসকোর্সের ময়দানে, এখন যেটা সোহরাওয়ার্দী উদ্যান, সেখানে যেই ভাষণটি দেন, খুবই গুরুত্বপূর্ণ ভাষণ আমাদের ইতিহাসের জন্য, আমাদের মুক্তিযুদ্ধের জন্য। সেই ভাষণটিকে প্রেক্ষাপটে রেখে, সেই ভাষণটিকে কেন্দ্র করেই আসলে নির্মলেন্দু গুণ এই কবিতাটি লিখেছিলেন। তো কবিতাটিতে চলে যাচ্ছি। এই শিশু পার্ক সেদিন ছিল না, এই বৃক্ষ ফুলে শোভিত উদ্যান সেদিন ছিল না, এই তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেল সেদিন ছিল না। তাহলে কেমন ছিল সেদিনের সেই বিকেল বেলাটি? তাহলে কেমন ছিল শিশু পার্কে, বেঞ্চে, বৃক্ষে, ফুলের বাগানে ঢেকে দেয়া এই ঢাকার হৃদয় মাঠখানি? অনেক ইন্টারেস্টিং একটা স্তবক, স্ট্যান্জা। এখানে এই স্তবকটিতে কি বোঝানো হচ্ছে? যে এই শিশু পার্ক, এখানে এখন শিশু পার্ক আছে। তো আমরা সোহরাওয়ার্দী উদ্যান যদি তোমরা এখন দেখো তাহলে এটার আর্কিটেকচারটা দেখবে, এটি এখন এটির একটা পাশে পুরোটুক হচ্ছে শিশু পার্ক হয়েছে, যেটি 1971 সালের ৭ই মার্চে এরকম ছিল না। সেটির পুরোটাই একটি মাঠ ছিল, যখন সেটিকে রেসকোর্স ময়দান নামে ডাকা হতো। তো এই শিশু পার্ক সেদিন ছিল না সেটি বলছেন। এই বৃক্ষ ফুলে শোভিত উদ্যান, সোহরাওয়ার্দী উদ্যান, তখন ছিল না। এই তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেল সেদিন ছিল না। অর্থাৎ এখন কবির কাছে বিকেলগুলোকে তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ মনে হয়, তখন এই বিকেলগুলো ছিল অনেক জলজান্ত, অনেক জাগ্রত, এরকম। তাহলে কেমন ছিল সেদিনের সেই বিকেল বেলাটি? এখান থেকে কবি প্রশ্ন করছেন যে আমাদের এটা হচ্ছে কবিতায় বা গল্পে, উপন্যাসে খুব জনপ্রিয় একটি টেকনিক। এই টেকনিকটি তোমরা আরো বিভিন্ন জায়গায় খেয়াল করবে। সেটি হচ্ছে প্রথমে একটি অ্যান্টিসিপেশন ক্রিয়েট করা হয় আমাদের পাঠকের মনে। এক ধরনের এক ধরনের প্রবণতা তৈরি করা হয় যে আসলে এর পরে কি হবে সেটির জন্য যেন পাঠক অনেক বেশি অপেক্ষা করে থাকে। তো পরের স্তবকে চলে যাই। জানি সেদিনের সব স্মৃতি মুছে দিতে হয়েছে উদ্যত কালো হাত, তাই দেখি কবিহীন এই বিমুখ প্রান্তরে আজ কবির বিরুদ্ধে কবি, মাঠের বিরুদ্ধে মাঠ, বিকেলের বিরুদ্ধে বিকেল, উদ্যানের বিরুদ্ধে উদ্যান, মার্চের বিরুদ্ধে মার্চ। আরো ইন্টারেস্টিং, এখানে আমাদেরকে আরো বেশি, এটা যেন হচ্ছে অনেক সময় সিনেমার আগে এক ধরনের ট্রেইলার বের হয়, কবি আমাদেরকে আরো বেশি ট্রেইলার দেখাচ্ছেন যে এই দিনের বিকেল যদি এরকম না থাকে, ওই দিনের মাঠ যদি এরকম না থাকে, তাহলে এখন কি হয়েছে এরকম, যাতে এই জিনিসগুলো চলে গেছে। এই সেদিনের সব স্মৃতি মুছে দিতে হয়েছে উদ্যত কালো হাত। এটি হচ্ছে স্পষ্টতই আসলে আমাদের দেশের ইতিহাস চর্চার একটি প্রধান সংকটের জায়গা, সেটি হচ্ছে যে বিভিন্ন রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথে আসলে ইতিহাসকে ব্যাখ্যা করার প্রবণতাটি পরিবর্তিত হতে থাকে। তো কবি সেটিকেই উদ্দেশ্য করে বলছেন যে সেদিনের সব স্মৃতি, ওই দিনের ইতিহাস মুছে দিতে কালো হাত উদ্যত হয়েছে। অর্থাৎ কালো হাত বোঝাই যাচ্ছে, কালো এমন একটি রূপক যেটি আসলে যে কোনো জিনিসের সাথে অ্যাড করলে সেই জিনিসটির নেগেটিভিটি, সেটি কিভাবে একটি খল প্রবণতা সেটি আসলে প্রকাশ পায়। এই কারণে একটি হাতকে এখানে কালো হাত বলা হচ্ছে। এবং তাই কবি দেখছেন যে কবিহীন এই বিমুখ প্রান্তরে আজ, কবি বলতে এখানে বঙ্গবন্ধুকে বোঝানো হচ্ছে, এবং কবির বিরুদ্ধে কবি, অর্থাৎ প্রত্যেকটি জিনিস যেন তার একটি অ্যান্টি, তার একটি বিপক্ষ শক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। কবি দাঁড়িয়ে গেছে কবির বিরুদ্ধে, মাঠ দাঁড়িয়ে গেছে মাঠের বিরুদ্ধে, বিকেল বিকেলের বিরুদ্ধে, উদ্যান উদ্যানের বিরুদ্ধে, ইভেন মার্চ মার্চের বিরুদ্ধে। এই মাসটি, সময়টিও যেন তার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, এরকম একটি অবস্থা কবি বোঝাচ্ছেন। অর্থাৎ খুবই প্রতিকূল একটি অবস্থার বর্ণনা দিচ্ছেন, বোঝা যাচ্ছে। তারপরে স্তবকে যাব। হে অনাগত শিশু, হে আগামী দিনের কবি, শিশু পার্কে রঙিন দোলনায় দোল খেতে খেতে তুমি একদিন সব জানতে পারবে। এই লাইনটির মানে কি? অর্থাৎ কবি এখানে যেই প্রবণতাটি, যে প্রস্তাবটি কবি করছেন, সেটি হচ্ছে যে তিনি নতুন দিনের শিশুদের উদ্দেশ্যে লিখছেন যে হে অনাগত শিশু, হে আগামী দিনের কবি, অর্থাৎ যারা সেই ইতিহাস জানে না অথবা সেই ইতিহাসের ভুল ভার্সনটি জানে, তাদের উদ্দেশ্যে কবি এটি লিখে রাখছেন।
একদিন সব জানতে পারবে, এজন্য বলছেন। আমি তোমাদের কথা ভেবে লিখে রেখে যাচ্ছি সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প, যা বলছিলাম যে এইখানে বসে বসেই একদিন সবকিছু সে জানতে পারবে, তাদের জন্যই নির্মলেন্দু গুণ এই কবিতাটি লিখছেন। সেই উদ্যানের রূপ ছিল ভিন্নতর। খুবই স্ট্রেট ফরওয়ার্ড কথা। ওকে, না পার্ক না ফুলের বাগান এসবের কিছুই ছিল না, শুধু একখণ্ড অখণ্ড আকাশ যেরকম সেরকম দিগন্ত প্লাবিত ধুধু মাঠ ছিল দুর্বাদলে ঢাকা, সবুজে সবুজময়। আমাদের স্বাধীনতা প্রিয় প্রাণের সবুজে এসে মিশেছিল এই ধুধু মাঠের সবুজে। অর্থাৎ এখন এতক্ষণ নানান ধরনের প্রশ্ন কবি পাঠকের মনে কিন্তু জাগিয়ে রেখেছেন, যে সেদিনের সেই বিকাল কেমন ছিল, তারপরে তিনি বলেছেন যে একদিন তুমি সবকিছু জানতে পারবে। এখন আমরা আসলে মুখ্য কবিতাটির মধ্যে প্রবেশ করছি, যে এখানে আসলে আমরা কি জানতে পারবো, কি ছিল সেদিনের ঘটনা, সেখানে আমরা যাচ্ছি। যে ওখানে সেদিন এখানে কোনো ফুলের বাগান ছিল না, কোনো পার্ক ছিল না, শুধু একখণ্ড অখণ্ড আকাশ যেরকম। অখণ্ড আকাশ মানে যে আকাশকে খণ্ড করা যায় না, সেটিরই আবার একটি খণ্ড যেন। অর্থাৎ কবি এখানে আসলে একটু স্বাধীনতাও নিচ্ছেন কবি হিসেবে, যে ওই অখণ্ড আকাশটিরই এক খণ্ড যেমন, সেই রকম দিগন্ত প্লাবিত ধুধু মাঠ ছিল দুর্বাদলে ঢাকা। অর্থাৎ আকাশ যেরকম দিগন্তকে বিস্তার করে থাকে, সেরকম দিগন্তকে প্লাবিত করে রাখা কোনো একটা ধুধু মাঠ ছিল এখানে। আরো কি ছিল? সবুজে সবুজময় ছিল সে মাঠটি। সেটি ছিল দুর্বাদলে ঢাকা। দুর্বাদল মানে বুঝতেই পারছো যে দুর্বা ঘাসের কথা বোঝানো হচ্ছে। আর আমাদের স্বাধীনতা প্রিয় প্রাণের সবুজ এসে মিশেছিল এই ধুধু মাঠের সবুজ। অর্থাৎ আমাদের স্বাধীনতাকে, অর্থাৎ ওই পতাকার রংটি খেয়াল করো, যে আমাদের পতাকা কিন্তু বিশাল অংশ জুড়ে আছে সবুজ রং এবং মাঝখানে লাল। তো আমাদের এই যে সবুজটিকে কবি বোঝাচ্ছেন যে এটি আমাদের স্বাধীনতা প্রকাশক প্রাণের সবুজ, সেই সবুজটি এইখানে ধুধু মাঠের সবুজের সাথে যেন মিশেছিল। এরপরে স্তবকে চলে যাব। কপালে কবজিতে লাল শালু বেঁধে এই মাঠে ছুটে এসেছিল কারখানা থেকে লোহা শ্রমিক। স্পষ্ট কথা। লাঙল জোয়াল কাঁধে এসেছিল ঝাঁক বেঁধে উলঙ্গ কৃষক, পুলিশের অস্ত্র কেড়ে নিয়ে এসেছিল প্রদীপ্ত যুবক, হাতের মুঠোয় মৃত্যু, চোখে স্বপ্ন নিয়ে এসেছিল মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত করুণ কেরানি নারী বৃদ্ধ বেশ্যা ভবঘুরে, আর তোমাদের মতো শিশু পাতা কুড়ানিরা দল বেঁধে। একটি কবিতা পড়া হবে, তার জন্য কি ব্যাকুল প্রতীক্ষা মানুষের, কখন আসবে কবি, কখন আসবে কবি। এখানে খুবই ডেসপারেট একটা সময়ের বর্ণনা কবি দিচ্ছেন, যে এবং ওই ডেসপারেট সময়টা কাদের জন্য ছিল, এখানে আমরা দেখছি যে প্রত্যেক শ্রেণীর মানুষের বর্ণনা নির্মলেন্দু গুণ এখানে দিয়েছেন। যে শ্রমিক থেকে শুরু করে, কৃষক থেকে শুরু করে, প্রদীপ্ত যুবক যে বিদ্রোহ করতে আসছে সে যুবক থেকে শুরু করে, শিশু বৃদ্ধ পুরুষ নারী সকল ধরনের মানুষের কথা বোঝাচ্ছেন কবি, যে এইরকম একটি সার্বজনীন বিষয় দেখতে সেদিনের রেসকোর্স ময়দানে মানুষ জড়ো হয়েছিল। এবং মানুষের মধ্যে সে প্রবণতাটি ছিল যে কখন আসবে কবি, কখন আসবে কবি। অর্থাৎ এই ডেসপারেশনটি, এই চাহিদাটি, এই প্রচন্ড ইচ্ছাটি ছিল যে কবি এসে কি বলবেন। এখানে আগেই বলেছি যে কবি বলতে কিন্তু পুরোটা কবিতাতেই এখানে বোঝানো হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা। অর্থাৎ কখন এসে কবি তার কবিতাটি বলতে কি বোঝানো হচ্ছে, তার যে ভাষণটি তিনি দিবেন ৭ই মার্চে, কখন কবি এসে তার কবিতাটি পাঠ করবেন, অর্থাৎ কখন বঙ্গবন্ধু এসে ৭ই মার্চে ভাষণটি দিবেন সবার উদ্দেশ্যে। সেজন্য মানুষজন অধীর আগ্রহে প্রতীক্ষা করছে। তারপর স্তবকে যাব। শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। খুব ইন্টারেস্টিং। শতবর্ষে শত সংগ্রাম শেষে কেন, এবং রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে কেন, এই দুইটা লাইন অনেক গুরুত্বপূর্ণ এবং এখান থেকে প্রশ্ন আসতেই পারে। শত বছরের শত সংগ্রাম এ কারণে যে বাঙালি জাতির ইতিহাসের দিকে যদি আমরা চিন্তা করি, প্রথমবারের মতো বাঙালি জাতিকে কেউ স্বাধীনতার স্বাদ দিতে চাচ্ছে। এর আগে পর্যন্ত বাঙালি জাতি শুধুমাত্র বিভিন্ন বাইরের শক্তি ভেতরের শক্তি দ্বারা তাদের অধীনেই ছিল। বাঙালি আসলে স্বাধীনতার স্বাদটি কিন্তু খুব বেশি জানে না, যদিও তারা শত শত হাজার হাজার বছর ধরে তার এই স্বাধীনতার জন্য সংগ্রাম করে যাচ্ছে। এই স্বাধীনতাটি শেষমেশ এসে পাচ্ছে 1971 সালের মার্চ মাসে। 7ই মার্চে কবি এসে, অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এসে এই ভাষণটি দেওয়ার মাধ্যমে তাকে স্বাধীনতার সেই স্বাদটি দিবে। তারপরের লাইনটি হচ্ছে রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে। রবীন্দ্রনাথ অনেক জনপ্রিয় এবং অনেক খ্যাতিমান থেকে শুরু করে অনেক গুরুত্বপূর্ণ একজন বাঙালি। তার হাঁটাকে এখানে নির্মলেন্দু গুণ বঙ্গবন্ধুর হাঁটার সাথে তুলনা করছেন, যে সেই রকম একইভাবে দৃপ্তভাবে একই রকম বিশ্বাস নিয়ে বঙ্গবন্ধু যেন জনতার মঞ্চে এসে দাঁড়ালেন।
তারপরে কি হলো, তখন পলকে দারুণ ঝলকে তরিতে উঠিল জল, হৃদয় লাগিল দোলা, জনসমুদ্রে লাগিল জোয়ার, সকল দুয়ার খোলা, কে রোধে তাহার বজ্রকণ্ঠ বাণী। খেয়াল করো, পুরোটা কবিতা চলিত ভাষায় লেখা, হঠাৎ করে কেন সাধু ভাষা চলে আসলো? কারণ এই যে দুটি স্তবক, দুটি লাইন, এই দুটি লাইন এর থেকে নির্মলেন্দু গুণ নিয়েছেন বিষ্ণুদের কবিতার থেকে, যে তখন পলকে দারুণ ঝলকে তরিতে উঠিল জল, হৃদয় লাগিল দোলা, জনসমুদ্রে লাগিল জোয়ার। তো এই জন্য এটি হঠাৎ করে সাধু ভাষা আমরা দেখতে পাচ্ছি যে এখানে চলে এসেছে। এরপরের লাইনে আসছে যে গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতাখানি, এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম আমাদের স্বাধীনতা সংগ্রাম। সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের, এটি হচ্ছে সর্বশেষ লাইন। তো এখানে লাস্ট এই 3-4টি লাইনে আসলে কবি কি বোঝাচ্ছেন, যে গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে, খুবই ইম্পর্টেন্ট একটি শব্দ গণসূর্য। এখানে এই যে মঞ্চটি, এই মঞ্চটিকে কবি বলছেন গণসূর্যের মঞ্চ। কেন? কারণ জনতা এই মঞ্চের দিকে তাকিয়ে আছে, যেমন মানুষ, যেমন পৃথিবীর সকল প্রাণী তাকিয়ে থাকে সূর্যের দিকে। জনতার জন্য এটি একটি সূর্যের মতোই জিনিস, যেখান থেকে আলো বিচ্ছুরিত হচ্ছে, স্বাধীনতার কথা বিচ্ছুরিত হচ্ছে। এই কারণে মঞ্চটিকে কবি বলছেন গণসূর্যের মঞ্চ। এবং এই মঞ্চটি কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতাখানি। অমর কবিতাখানি কি? এই যে দুটি লাইন দেওয়া হচ্ছে, এই দুটি লাইন আমরা সবাই চিনি। এটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের ভাষণ থেকে নেওয়া দুটি লাইন। এবং এই যে ভাষণটি শেষ হলো, যেটিকে নির্মলেন্দু গুণ বলছেন যে কবিতাটি যখন শেষ হলো, তারপর থেকে সর্বশেষ লাইনটি হচ্ছে সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের। অর্থাৎ সেই থেকে বাঙালিরা স্বাধীনতা কি জিনিস সেটি প্রথম বুঝতে শিখলো, বাঙালির মধ্যে স্বাধীনতার প্রবণতাটি প্রথম প্রবিষ্ট হলো। এবং তারপরে তো আমরা জানি যে দীর্ঘ 9 মাসের যুদ্ধ হলো। তো এই ছিল কবিতাটি। কবিতাটির উদ্দেশ্য কি এবং কবিতাটিতে আসলে কি বোঝানো হচ্ছে, নির্মলেন্দু গুণ এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের ভাষণকে অনেক বেশি গুরুত্ব দিয়েছেন এবং এই ভাষণটি কিভাবে বাঙালি স্বাধীনতার সাথে সরাসরি সম্পৃক্ত সেটিকে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। এর বাইরে কবিতার প্রথম অংশে যে পার্টটি আছে, যে আজকে এখন এই জায়গাটির কি অবস্থা, যেখানে শিশু পার্ক হয়েছে এবং যেখানে উদ্যানের বিরুদ্ধে উদ্যান, মার্চের বিরুদ্ধে মার্চ, কবির বিরুদ্ধে কবি এরকম দাঁড়িয়ে গেছে। অর্থাৎ নির্মলেন্দু গুণ এখানে খুবই প্রতিকূল একটি অবস্থার মধ্যে বসে কবিতাটি লিখছেন বলে আমরা বুঝতে পারি। সেই অবস্থাটির মধ্যেই তিনি পরবর্তী জেনারেশন, পরবর্তী প্রজন্মের শিশুরা, পরবর্তী প্রজন্মের কবিরা, পরবর্তী প্রজন্মের তরুণেরা তারা যেন সেদিনের এই ঘটনাটি জানতে পারে, এই ইতিহাসটি জানতে পারে, সেটির জন্য তিনি একটি দীর্ঘ কবিতা লিখেছেন এই ইতিহাসটিকে উল্লেখ করে। তো এখান থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে, এটা একটি ভালো প্রশ্ন আসবে তোমাদের মনে, যে প্রশ্ন কিরকম আসবে। এখান থেকে প্রশ্ন আসতে পারে কিসের সাথে কিসের তুলনা করা হয়েছে, কোনটিকে কি বোঝানো হচ্ছে এটা। এছাড়া অনেক বেশি বড় প্রশ্নের আকারে অনেক বেশি যে প্রশ্নটি আসে সেটি হচ্ছে বঙ্গবন্ধু 7ই মার্চের যে ভাষণটি সেটির তাৎপর্য ব্যাখ্যা করা লাগতে পারে এই কবিতাটির প্রেক্ষাপটে। তো আশা করি আমরা যে আলোচনাটি করেছি সেটি তোমাদের পরীক্ষার হলে বসেও অনেক হেল্প করবে এই প্রশ্নগুলোর উত্তর দিতে। তো আমি তোমাদের সাথে বাংলার ইনস্ট্রাক্টর হিসেবে ছিলাম কাজী আজমাইন হক। পরবর্তীতে আরো ব্যাখ্যা নিয়ে আসবো। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো এবং গুরুকুলের সঙ্গেই থাকো। ধন্যবাদ।